আসসালামু আলাইকুম। আমি ডক্টর বিশরাত ফাহমিদা বিউলি, বিডিএস ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল। আজকে আমরা ইমপ্ল্যান্টের একটা টপিক অসিওইন্টিগ্রেশন এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রিটেনেও এখানে কিছু প্রশ্ন আসে এবং হচ্ছে ভাইভাতেও অনেক জিজ্ঞেস করে যে অসিওইন্টিগ্রেশন কীভাবে হয়, আসলে কীভাবে একটা ইমপ্ল্যান্ট একটা বোনসের সাথে হচ্ছে বন্ড করে এগুলো নিয়ে। তো এই অধ্যায় থেকে আমরা কী পড়বো, আমরা যদি এই অধ্যায় থেকে ধরি, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, ডেফিনেশনটা পড়তে হবে অসিওইন্টিগ্রেশন কী। তারপরে এখানে হচ্ছে অ্যাডাপটেটিভ অসিওইন্টিগ্রেশন আছে, বায়ো ইন্টিগ্রেশন আছে, এটা একটু জানতে হবে, এই দুইটা পার্থক্য জিজ্ঞেস করে। দেন হিস্ট্রি, কেন আমরা টাইটেনিয়ামটাই চুজ করি যে আমাদের ইমপ্লান্ট ম্যাটেরিয়াল হিসাবে। তারপর আছে অসিও ইন্ডাকশন, অসিও কন্ডাকশন, এটা নিয়ে একটু আলোচনা করতে হয়। দেন ফাইব্রো অসিয়াস রিটেনশন এবং ফাইব্রাস ইন্টিগ্রেশন, এবং কেন আমাদের ফাইব্রো অসিয়াস থিওরিটা হচ্ছে ফেল হয়েছে এটা নিয়ে একটু আলোচনা আছে। তো হচ্ছে স্ট্রাকচার আছে অসিও ইন্টিগ্রেশনে, তো ফ্যাক্টর যেগুলো আমাদের অসিও ইন্টিগ্রেশনে এফেক্ট করে কী কী ফ্যাক্টরগুলো আছে এগুলো এখানে একটু রাফলি দেওয়া আছে, যে কিছু ইনহিবিটরি ফ্যাক্টর আছে, কিছু ইমপ্লান্ট ফ্যাক্টর আছে, ড্রাগ, বোন গ্রাফট এগুলো আছে। আচ্ছা, মেথড অফ ডিটারমিনেশন, স্টেজটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্টেজটা ধরে যে কীভাবে কোন কোন স্টেজে অসিও ইন্টিগ্রেশনটা আসলে হয়। একটা হচ্ছে ওভেন বোন ফর্মেশন, দেন হচ্ছে অ্যাডাপ্টেশন অফ দ্য বোন মাস লোড, দেন হচ্ছে অ্যাডাপ্টেশন অফ দ্য বোন স্ট্রাকচার টু লোড। এগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে একটু ডিটেলস পড়ব। দেন হচ্ছে আমরা আসি অসিও ইন্টিগ্রেশন মেনলি হচ্ছে আমাদের ডেফিনেশনটা তো হচ্ছে বই থেকেই পড়তে হবে। তো এখানে বলছে এই যে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, দ্য প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট অ্যাপারেন্ট ডিরেক্ট কানেকশন অফ অ্যান এক্সোজেনাস ম্যাটেরিয়াল সারফেস অ্যান্ড দ্য হোস্ট বোন টিস্যু উইদাউট, এই কথাটা মনে রাখি, উইদাউট ইন্টারভেনিং ফাইব্রাস কানেকটিভ টিস্যু প্রেজেন্ট, দ্য ইন্টারফেস বিটুইন অ্যালোপ্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য বোন। আচ্ছা, কথাটা হচ্ছে যে অসিও ইন্টিগ্রেশন হচ্ছে ইমপ্লান্টের সারফেস এবং সারাউন্ডিং যে লিভিং বোন আছে এর মধ্যে একটা ডিরেক্ট স্ট্রাকচারাল এবং ফাংশনাল কানেকশন। যেমন এই যে এইটা যদি আমরা এখন দেখি, যে কথাটা বলেছি যে ইমপ্লান্ট সারফেস, এই যে ইমপ্লান্ট সারফেস এবং হচ্ছে সারাউন্ডিং যে লিভিং বোন আছে, এই যে আমরা যদি এটা চিন্তা করি, এই যে সারাউন্ডিং লিভিং বোন গ্রিন কালার যদি চিন্তা করি, তো এইটার মধ্যে ডিরেক্ট একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল কানেকশন। এই যে এরিয়াটা, আমি যদি এটা ব্ল্যাক দিয়ে করি, এই যে এই এরিয়াগুলো, হ্যাঁ, এই যে যেখানে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে তাদের মধ্যে। আচ্ছা, এখানে যেখানে হচ্ছে ইমপ্লান্ট এবং বোনের মাঝে ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে না, তো যেহেতু ফাইব্রাস কানেকটিভ টিস্যু নেই, তো ওদের তো একটা বন্ড করতে হবে, তাই না, যে ম্যাটেরিয়াল হোল্ড করার জন্য, বা ওকেও হচ্ছে অ্যাডাপ্টেশন ওর হতে হবে যে এটা ফরেন কোনো পার্টিকেল না। তো ওদের মধ্যে এই যে ইন্টিগ্রেশনটা হয়, এটাই অসিও ইন্টিগ্রেশন। মানে সহজভাবে আমরা যদি বলতে পারি যে ইমপ্লান্ট বসানোর পর ইমপ্লান্টের সাথে বোন যে সরাসরি, যেহেতু একটা নন লিভিং বোন, এই যে আমরা ডেফিনেশনেই তো পড়লাম যে হচ্ছে নন লিভিং সারফেসে যেটা আসে, নন লিভিং স্ট্রাকচার, তো এটার সাথে সরাসরি জুড়িয়ে যাওয়া মানে অ্যাটাচড হওয়াকেই আমরা বলবো অসিও ইন্টিগ্রেশন। আচ্ছা, এই যে দেখি এই ফিগারে দেখছি যে এখানে হচ্ছে আমাদের ইমপ্লান্ট ম্যাটেরিয়ালের সাথে হচ্ছে এই বোনসের একদম কোনো গ্যাপ নাই, জিরো গ্যাপ, মানে কোনো গ্যাপই নেই। তার মানে এটা বোঝা যেতে পারে যে এটা আমাদের একটা সাকসেসফুল অসিও ইন্টিগ্রেশন হয়েছে, এখানে মানে ইমপ্লান্টটা সাকসেস হয়েছে, কোনো গ্যাপ নেই, ও জুড়ে গেছে পুরাটা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ডেফিনেশনটা আমরা বই থেকে পড়ব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা টু টাইপস অ্যাডাপ্টেশন পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডাপটেটিভ অসিও ইন্টিগ্রেশন অ্যান্ড বায়ো ইন্টিগ্রেশন। আচ্ছা, অ্যাডাপটেটিভটা কি, আমি এখানে অ্যাডাপশন করিয়েছি, সেটা হলো মেকানিক্যাল রিটেনশনের মধ্যে, মানে এখানে হচ্ছে বোন এবং ইমপ্লান্টের সারফেস খুব কাছাকাছি আছে কিন্তু কেমিক্যাল কোনো বন্ড তৈরি না, মানে আমি এখানে হচ্ছে বিভিন্ন স্ক্রু দিয়ে, মানে এই যে ফিগারটা যদি দেখি, মেকানিক্যাল লক করব, মানে মেকানিক্যাল রিটেনশন তৈরি করব, যে হচ্ছে যে ডিটেনশন ইমপ্লান্টের সারফেস ডিজাইনের কারণে, এই যে দেখেন খাঁচকাটা এখানে যে আছে, এই খাঁচকাটার জন্য কি হয়েছে, ও একটা মেকানিক্যালভাবে লকড হয়ে গেছে এই ম্যাটেরিয়ালটা,
এটাই হচ্ছে আমাদের অ্যাডাপটেটিভ রিটেনশন। এটা আমরা ধরেন ইমপ্ল্যান্টের সারফেসটা কেমন হবে এটার উপর বিভিন্ন ডিজাইনের উপর এই মেকানিক্যাল লকটা হচ্ছে আমরা আনতে পারি। তো মেকানিক্যাল লকটা কি থ্রেড দিতে পারি, স্লট করতে পারি, ভেন্ট করতে পারি, ডিম্পল করতে পারি। বৈশিষ্ট্য হচ্ছে যে মেকানিক্যাল ইন্টারলকিং হবে এবং হচ্ছে কেমিক্যাল মানে এখানে হচ্ছে কোনো কেমিক্যাল অ্যাটাচমেন্ট থাকবে না। দেন হচ্ছে আমাদের বায়ো ইন্টিগ্রেশন। বায়ো ইন্টিগ্রেশন কি? বায়ো ইন্টিগ্রেশন হচ্ছে বায়োকেমিক্যাল বন্ডিং হবে। ওকে, এই যে মিফার্টের মতে ডিরেক্ট বায়োকেমিক্যাল বোন সারফেস অ্যাটাচমেন্ট কনফার্মড অ্যাট দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লেভেল। ওকে, এখানে আমরা বলতে পারি যে আসলে কি হয়, ইমপ্লান্ট ম্যাটেরিয়ালের সাথে যে আমাদের বোনের হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্লোটেড এটার হচ্ছে কেমিক্যালি ওরা বন্ড তৈরি করবে। তো হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট কোটেড ইমপ্লান্ট বসানো হয়। যে আমি যদি ধরি এই জিনিসটা, আচ্ছা এই যে আমি এই ইমপ্লান্ট ম্যাটেরিয়ালটাকেই হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট কোট করে নিব, মানে হাইড্রোক্সি অ্যাপাটাইট ম্যাটেরিয়াল দিয়ে কোট করে নিচ্ছি। তাহলে কি হবে, বোন ম্যাট্রিক্স এই সারফেসে এসে হচ্ছে বোন ম্যাট্রিক্স হচ্ছে যোগ হবে। তখন বোন ম্যাট্রিক্সগুলো এই সারফেসে এসে এসে যোগ হচ্ছে, বোন ম্যাট্রিক্স ডিপোজিশন হচ্ছে এখানে। তো কি হবে, বোন অ্যাপাটাইট ক্রিস্টাল এবং ইমপ্লান্ট অ্যাপাটাইট ক্রিস্টালের মধ্যে একটা কেমিক্যালি বন্ড তৈরি হয়ে যাবে, ওদের একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে। এটা কি হলো যে ডিরেক্ট বায়োকেমিক্যাল অ্যাটাচমেন্ট হবে এবং স্ট্রং একটা বন্ডিং তৈরি হচ্ছে। এটাই হলো আমার অ্যাডাপটেটিভ ইন্টিগ্রেশন এবং বায়ো ইন্টিগ্রেশন। অ্যাডাপটেটিভে আমরা হচ্ছে মেকানিক্যাল মানে ইমপ্লান্ট সারফেসটাকেই হচ্ছে আমরা মেকানিক্যালভাবে ইন্টারলক হয় সেটা ট্রাই করব। আর বায়ো ইন্টিগ্রেশনে হচ্ছে ডিরেক্ট আমার ওই ইমপ্লান্ট সারফেসের উপর আমি হচ্ছে হাইড্রোক্সি অ্যাপাটাইট কোটেড ইমপ্লান্ট দিব, ওখানে বোন ডিপোজিশন হবে। সেটা আবার হচ্ছে বোনের যে অ্যাপাটাইট এবং ইমপ্লান্টের অ্যাপাটাইটের মধ্যে একটা ক্রিস্টালের মধ্যে একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে। তো এটা তো অবশ্যই স্ট্রঙ্গার হবে। আচ্ছা, তারপরে আসি, এগুলো হিস্ট্রি, এগুলো হচ্ছে নন ইম্পর্টেন্ট লাগবে না। তারপরে হচ্ছে আমরা আচ্ছা কেন আমরা হচ্ছে টাইটেনিয়াম ইউজ করি। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে যে যখন টাইটেনিয়ামটা এয়ারে এক্সপোজ হয় ইমিডিয়েটলি ফর্ম তৈরি করবে একটা কি অক্সাইড লেয়ার তৈরি করে, টাইটেনিয়াম অক্সাইডের একটা লেয়ার তৈরি হচ্ছে। ওকে, এটা একটা খুব পাতলা স্তর তৈরি হয়, এটাকেই বলছে হচ্ছে পেসিভেশন। পেসিভেশন হচ্ছে যে যখনই ইমপ্লান্ট বাতাসের সংস্পর্শে আসে একটা লেয়ার তৈরি হয়, একে পেসিভেশন বলে। এর পুরুত্ব হচ্ছে থিকনেস পৌঁছে হচ্ছে 1 থেকে 2 ন্যানোমিটার, মানে খুবই পাতলা একটা পুরুত্ব। আচ্ছা, এরপর কি হয়, তো ইমপ্লান্ট বসানোর পর কী হবে, আমাদের যেহেতু একটা ফরেন পার্টিকেল ইনফ্লামেটরি সেল তৈরি আসবে, ম্যাক্রোফেজ, তারপরে এই যে ইনফ্লামেটরি সেলগুলো কে আসবে, ম্যাক্রোফেজ আসতে পারে, নিউট্রোফিল আসতে পারে, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এসব সাইটোকাইন এসব আসবে, সিক্রেশন হবে। তখন টাইটেনিয়াম সারফেসের উপর একটা হাইড্রেটেড টাইটেনিয়াম জেল লেয়ার তৈরি হয়। এই যে আমি বলতে পারি হাইড্রেটেড টাইটেনিয়াম জেল। আচ্ছা, এই হাইড্রেটেড টাইটেনিয়াম জেল কি তৈরি করবে, এইটা হাড় এবং ইমপ্লান্টের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে। দে অ্যাক্ট এজ এ ব্রিজ বিটুইন হচ্ছে এই টাইটেনিয়ামের অক্সাইড লেয়ার এবং হচ্ছে বোনসের মধ্যে। এটাকেই বলা হয় হাইড্রেটেড টাইটেনিয়াম পারঅক্সি কমপ্লেক্স। ওকে, এই জন্যই আমরা হচ্ছে টাইটেনিয়ামটা ইউজ করি। এখন আরও কিছু জিনিস আছে যে হচ্ছে টাইটেনিয়ামটা আসলে শরীরের টিস্যুর সাথে খুবই বায়োকম্প্যাটেবল, তাই ইমপ্লান্টের চারপাশে বোন সহজেই অ্যাটাচ করতে পারে। আর এজন্য ডেন্টাল ইমপ্লান্ট তৈরিতে টাইটেনিয়াম সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, তারপরে আসবো হচ্ছে ফাইব্রো অসিয়াস রিটেনশন অর ফাইব্রাস ইন্টিগ্রেশন। আচ্ছা, উইসের থিওরি অনুযায়ী, আচ্ছা এখানে একটা আমাদের একটু ডিটেলস পড়তে হবে। ইমপ্ল্যান্ট এবং বোন সারফেসের মধ্যে হচ্ছে একটা ফাইব্রো অসিয়াস, আচ্ছা ওরা বলছে যে এখানে একটা ফাইব্রো অসিয়াস লিগামেন্ট তৈরি হবে। আচ্ছা, ইমপ্লান্ট এবং বোনের মাঝে ফাইব্রো অসিয়াস একটা লিগামেন্ট তৈরি হয়, কিন্তু দাঁতের যে প্রাকৃতিক এই স্পেসে কী থাকে, পেরিওডন্টাল লিগামেন্ট থাকে। তো ফাইব্রাস ইমপ্লান্টের সাথে এটা প্যারালালভাবে থাকে। এই থিওরি অনুযায়ী কী হবে, ফোর্সটা সরাসরি বোনসে যাবে না,
এবং হচ্ছে লিগামেন্ট ফোর্সটাকে অ্যাবজর্ব করে ফেলে, ফলে ইমপ্লান্ট স্থিতিশীল থাকে। আচ্ছা, উইলসের মধ্যে আরেকটা মতামত অনুযায়ী হচ্ছে এই বোন ইন্টারফারেন্সে আমাদের হচ্ছে এই কথা বলছে যে মাইক্রোমোশন 150 মাইক্রোমিটারের চেয়ে হচ্ছে বেশি মাইক্রোমোশন হলে ইন্টিগ্রেশনটা তৈরি হবে না, ফাইব্রাস ক্যাপসুল তৈরি হবে এবং ইমপ্লান্টটা লুজ হয়ে যেতে পারে। এখন ওর এই ফাইব্রোসিয়াস থিওরিটা কেন ফেইলর? আচ্ছা, এটা আমাদের এটা প্রশ্ন হতেও আসে, হ্যাঁ, রিটেনও আসে, কেন ফাইব্রোসিয়াস থিওরিটা আমাদের ফেল হয়ে যাবে। ওকে, থিওরি অনুযায়ী গ্রহণযোগ্য ছিল না, কারণ তখন হচ্ছে আমাদের এটার সম্পর্কে সায়েন্টিফিক কোনো এভিডেন্স ছিল না, মানে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ওকে, আচ্ছা, হিস্টোলজিতে দেখা যাচ্ছে যে সফল ইমপ্লান্টের ক্ষেত্রে ইমপ্লান্ট এবং বোনের মাঝে লিগামেন্ট থাকে না। আসলে তো এখানে তো কোনো লিগামেন্ট থাকবে না, বরং বোন সরাসরি ইমপ্লান্ট সারফেসের সাথে কন্ট্যাক্ট তৈরি করে। আচ্ছা, এবং এক্সেসিভ যদি মুভমেন্ট হয়, এক্সেসিভ মুভমেন্ট হলে তখন ফাইব্রাস এনক্যাপসুলেটেড, তো কী হবে, এক্সেসিভ মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফাইব্রাসটা এনক্যাপসুলেশন হয়, ইনফ্লামেশন হবে, বোন রিজপশন হবে এবং ইমপ্লান্টটা ফেলোর হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা গেল কেন ফেলোর হচ্ছে সেটা। এখন হচ্ছে অসিও ইন্ডাকশন, অসিও কন্ডাকশন। অসিও ইন্ডাকশনটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে ম্যাটেরিয়াল বা গ্রোথ ফ্যাক্টর আশেপাশে আমাদের আনডিফারেন্সিয়েট মেজেনকাইমাল সেল এবং প্লুরিপোটেন্ট সেল তৈরি হবে, স্টিমুলেটেড হয়। তো তখন হচ্ছে এটা অস্টিওব্লাস্টে মানে অস্টিওব্লাস্টটাকে হচ্ছে স্টিমুলেট করে, ফলে নতুন বোন ফর্মেশন হবে। ওকে, তো বোন মরফোজেনিক প্রোটিন এখানে হলো প্রধান অস্টিও ইন্ডাকটিভের ফ্যাক্টর। অস্টিও ইন্ডাকশন হতে গেলে আমাদের হচ্ছে বিএমপি থাকতে হবে। ওকে, মনে রাখতে হবে যে ইন্ডাকশন মনেই হচ্ছে ও কী করবে, কোষকে স্টিমুলেট দিবে, নতুন সেলকে। ওকে, দেন হচ্ছে অসিও কন্ডাকশন। অসিও কন্ডাকশন এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে ইমপ্লান্টের সারফেসে একটি স্ক্যাফোল্ড মানে ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করবে, যার উপর দিয়ে অস্টিওব্লাস্ট এবং হচ্ছে ব্লাড ভেসেল তৈরি হবে। এই যে মানে হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নিজের নতুন বোন তৈরি করতে কোষকে উদ্দীপিত মানে স্টিমুলেট দেয় না, যে বোন গ্রোথের জন্য একটা কাঠামো হিসাবে ও হচ্ছে মানে থাকে আমাদের কাছে, যেমন হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট বা টাইটেনিয়াম ইমপ্লান্ট সারফেস। আমি মনে রাখতে পারি যে এটা ইজিলি, যে আমরা যদি বলি যে ইন্ডাকশন মানে হচ্ছে ও হচ্ছে সেলটাকে হচ্ছে স্টিমুলেট করবে, মানে স্টিমুলেট করবে। আর কন্ডাকশনটা হচ্ছে কন্ডাকশন, আচ্ছা আমরা এখানে যদি লিখি ইন্ডাকশন হচ্ছে ও নিউ বোনটাকে হচ্ছে বোন ফর্মিং সেলকে স্টিমুলেট করে। ও কি করবে, ও হচ্ছে এখানে হচ্ছে আমাদের বোন মরফোজেনিক প্রোটিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। আর হচ্ছে যদি বলি অসিও কন্ডাকশন। অসিও কন্ডাকশন হচ্ছে বোন গ্রোথের জন্য স্ক্যাফোল্ড হিসাব, মানে এর জন্য স্ক্যাফোল্ড করে, মানে স্ক্যাফোল্ড একটা কাঠামো তৈরি করে, একটা স্ট্রাকচার। এখানে হচ্ছে সারফেস বা হচ্ছে স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, তার মানে ইন্ডাকশনটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস আর হচ্ছে কন্ডাকশনটা হলো প্যাসিভ প্রসেস। এখানে হচ্ছে যেমন বিএমপিটা ছিল, এখানে আমাদের কি ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইটগুলো হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট রোল তৈরি করবে, বা টাইটেনিয়াম, মানে মানে কাঠামো যারা আসলে মেনলি দেয়।
টাইটেনিয়াম। ওকে, তারপর আসি আমরা হচ্ছে আমরা এখানে কোথায় যাচ্ছি, আচ্ছা এখন আমরা হচ্ছে অসিও ইন্টিগ্রেশন নিয়ে বলবো, যে এটা কি হয়। অসিও ইন্টিগ্রেশন সম্পর্কে হচ্ছে একটা ডেফিনেশন বলছে যে হচ্ছে এটাকে আমরা অলসো বলতে পারি হচ্ছে ফাংশনাল অ্যানকাইলোসিস। ওকে, আচ্ছা অসিও ইন্টিগ্রেশনটা হচ্ছে যে ইমপ্লান্ট সারফেসে এবং লিভিং বোনের মধ্যে আমার ডিরেক্ট একটা স্ট্রাকচারাল এবং হচ্ছে ফাংশনাল কানেকশন। ওকে, তো এখানে হচ্ছে ইমপ্লান্ট এবং বোন সারফেসের মধ্যে কোনো ফাইব্রাস টিস্যু থাকবে না, সরাসরি বোনটাই আমাদের হচ্ছে সারফেসের সাথে যুক্ত থাকে। আমরা কিছু ফিগার দেখতে পারি। আমি যদি বলি এই জিনিসটা যে এটা যদি আমরা এখন দেখি যে এখানে ইমপ্লান্ট এবং বোনের মাঝে কোনো ফাইব্রাস টিস্যু থাকবে না, বোন সরাসরি যুক্ত থাকবে। এটা আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার ফাইব্রাস যে ইন্টিগ্রেশন, এটা সামনেও হয়তো বা আসবো যে কেন ফাইব্রোসিয়াস ইন্টিগ্রেশন খারাপ। আচ্ছা, এটা হলো যে অসিও ইন্টিগ্রেশনের মধ্যে ফাইব্রোসিয়াস ইন্টিগ্রেশনটা, আচ্ছা এটা আমরা সামনে ডিসকাস করি। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট এবং হচ্ছে ডিস্টেন্স ইন্টিগ্রেশন নিয়ে এখন পড়ব। আচ্ছা, কন্ট্যাক্ট ইন্টিগ্রেশনটা কি হবে? কন্ট্যাক্ট ইন্টিগ্রেশন হচ্ছে যে কন্ট্যাক্ট এবং ডিস্টেন্স ইন্টিগ্রেশনটা হচ্ছে প্রি ইমপ্লান্ট হিলিংয়ের জন্য আমরা ওখানে ইউজ করা হয় স্টেজ। আচ্ছা, এখানে ডিটেলস বলেনি, তো আমরা একটু এটা সম্পর্কে ডিটেলস পড়ব। কন্ট্যাক্ট ইন্টিগ্রেশনটা হচ্ছে ইমপ্লান্টের সারফেসের উপর সরাসরি বোন ডিপোজিশন শুরু হয়ে যাবে, আর অর্থাৎ ইমপ্লান্ট থেকে বোনের ডিরেকশনে যাবে। আর ডিস্টেন্স অসিও ইন্টিগ্রেশনটা হচ্ছে যে হোস্ট বোন থেকে বোন ট্রাবিকুলি ইমপ্লান্টের দিকে যায়, অর্থাৎ বোন টু ইমপ্লান্ট ডিরেকশন। মানে ডিস্টেন্সটা হচ্ছে বোনস থেকে ইমপ্লান্টে যাবে। একটাই খেয়াল রাখি যে ডিস্টেন্স হচ্ছে বোনস থেকে ইমপ্লান্টে যাবে, কন্ট্যাক্টটা উল্টা, ইমপ্লান্ট থেকে বোনসে আসবে। এটা একটা ফিগার আছে, এই ফিগারটা যে আমরা দেখতেছি যে এটা হচ্ছে ইমপ্লান্ট, এটা হলো বোন। কন্ট্যাক্ট ইন্টিগ্রেশনে কি হবে? এই যে ইমপ্লান্টের যে জায়গা আছে, ইমপ্লান্টের জায়গায় হচ্ছে নিউবর্ন ফর্মেশন হচ্ছে। এটা কি হবে? মানে ইমপ্লান্ট সারফেস থেকে বোন ফর্মেশন হয়ে 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 এই যে এক্সিস্টিং যে বোন আছে সে পর্যন্ত এটা চলে যাবে, এই বরাবর আসবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখি যে এটা হচ্ছে ইমপ্লান্ট, এটা হচ্ছে নিউবর্ন ফর্মেশন হচ্ছে, মানে ইমপ্লান্টের সারফেসে নিউবর্ন ফর্মেশন হবে। এই নিউবর্ন ফর্মেশন হতে 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 ও বোনের দিকে যাবে, মানে শুরুটা হবে ইমপ্লান্ট সারফেস থেকে এই ডিরেকশনে। আচ্ছা, আর ডিস্টেন্স অস্টিও ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখি যে এই যে হোস্ট বোন আছে, এইখান থেকে বোন ফর্মেশন হচ্ছে, তারপর হচ্ছে হয়ে 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 ইমপ্লান্টের দিকে গিয়ে গ্যাপটা অফ হবে। মানে ডিরেকশন হচ্ছে বোন টু ইমপ্লান্ট, আর এর ডিরেকশন হচ্ছে ইমপ্লান্ট টু বোন। কন্ট্যাক্ট ইমপ্লান্ট থেকে বোন, ডিস্টেন্স যাবে হচ্ছে বোনস থেকে ইমপ্লান্ট। ইজি। ওকে, আমরা এখন আচ্ছা এখানে আমরা পাচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট এবং ডিস্টেন্স অস্টিও ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা করলাম। দেন হচ্ছে স্টেজ অফ দ্য অস্টিও ইন্টিগ্রেশন। স্টেজটা কি? স্টেজ হচ্ছে ওভেন বোন ফর্মেশন হবে, দেন হচ্ছে
অ্যাডাপ্টেশন হবে নিউ মাস টু লোড, অ্যাডাপ্টেশন হবে বোন স্ট্রাকচার আর টু লোড মানে হচ্ছে বোন রিমডেলিং হবে। ওকে, তো ওভেন বোন ফর্মেশন নিয়ে আমরা এখন একটু বলি। এখানে হচ্ছে ওভেন বোন ফর্মেশন। আচ্ছা, ওভেন বোন ফর্মেশনটা হচ্ছে অস্টিও কন্ডাক্টিভ ফেজ বলা হয়, মানে এখানে হচ্ছে আমাদের ও হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, মানে স্টিমুলেশন দিবে যে তুমি এখন ফর্মেশন হও, যেহেতু ফর্মেশন হওয়াকে কন্ডাক্টিভ বলছে, এটা বলছে। এটার ক্যারেক্টারিস্টিক কি? প্রিমিটিভ বা ইমেচিউর বোন থাকবে, র্যান্ডম কোলাজেন ফাইবার অ্যারেঞ্জমেন্ট থাকবে, ইরিগুলার অস্টিওসাইট থাকবে, লো মিনারেলাইজেশন হবে এবং দ্রুত তৈরি হবে। আচ্ছা, এটাই হলো এই টাইপ, যে প্রিমিটিভ, এই যে এখানে লেখা আছে প্রিমিটিভ টাইপ অফ দ্য সেল। তারপরে হচ্ছে কোলাজেন, র্যান্ডম কোলাজেন ফিব্রিন তৈরি করে লো মিনারেল ডেন্সিটি তৈরি হবে। তারপরে হচ্ছে ইরিগুলার অস্টিওসাইট তৈরি করে এখানে হচ্ছে আমাদের একটা মানে লো মিনারেলাইজেশন একটা স্ট্রাকচার তৈরি করবে। প্রথমে হচ্ছে ইমপ্লান্ট এবং বোনের মধ্যে একটা প্রাইমারি একটা ব্রিজ তৈরি করবে, ব্লাড ভেসেল প্রবেশের জন্য এটা একটা স্ক্যাফোল্ড তৈরি করে। তারপরে প্রাইমারি স্পঞ্জিনিয়া, এই যে স্পঞ্জিওসা তৈরি হয়, রেফার টু দ্য প্রাইমারি স্পঞ্জিনিওসা। ওকে, দেন হচ্ছে ওকে, আচ্ছা, এটা টাইমিং একটু দেখতে হবে যে এই ওভেন বোন ফর্মেশন হচ্ছে 4 to 6 উইক। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন কি? যে ইমপ্লান্ট প্লেসমেন্টের দ্বিতীয় মাসে মানে হচ্ছে সেকেন্ড মান্থে আমাদের ওভেন বোন পরিবর্তন হতে শুরু করে, তখন হচ্ছে আমাদের একটা লেমেলার বোন তৈরি করবে। সেটা হচ্ছে ম্যাচিউর থাকবে, কোলাজেনগুলো অর্গানাইজ থাকবে, লেয়ার বাই লেয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং সবচেয়ে শক্তিশালী বোন তৈরি হবে। এই ডিপোজিশনের রেট কত? ডিপোজিশনের রেট হচ্ছে 1.1 থেকে 1.5 মাইক্রোমিটার পার ডে। ওকে, তারপরে হচ্ছে এখন প্যারালেল ফাইবার বোন, মানে ফাইবার বোন তৈরি হবে ওভেন বোন এবং লেমেলারের মধ্যে। এটা মধ্যবর্তী একটা স্টেজ, এখানে হচ্ছে কোলাজেন থাকবে, প্যারালালি থাকে এবং এগুলো হচ্ছে এত ইম্পর্ট্যান্ট না, জাস্ট রিডিং দিলেই হবে। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশনে আমরা কি পাচ্ছি? অ্যাডাপ্টেশন অফ দ্য বোন স্ট্রাকচার টু লোড। এখানে মেনলি কি ঘটে? এখানে হচ্ছে যে আমাদের ইম্যাচিউর ওভেন বোন যেগুলো আমরা পেয়েছিলাম আগের স্ট্রাকচারে ফর্মেশন হয়েছিল, ওগুলো হচ্ছে ম্যাচিউর হয়ে যায়। তারপরে হচ্ছে বোন আর্ট, এই যে দেখাই, এই যে এই ফিগারটা, ইম্যাচিউরগুলো হচ্ছে ম্যাচিউর তৈরি হয়ে যাবে এবং হচ্ছে এটা হচ্ছে বোন আর্কিটেকচারগুলো হচ্ছে চিং ফোর্স অনুযায়ী, মানে আমরা কি পরিমাণ ফোর্স পড়তেছে বা কামড় মানে বাইটিং ফোর্স আসছে, চিউইং ফোর্স আসছে, এই অনুযায়ী এটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ইমপ্ল্যান্টের চারপাশে একটা শক্তিশালী এবং স্থায়ী বোন সাপোর্ট তৈরি করে। তো আমাদের এইটা টপিকটা কেন লাগবে? এই টপিকটা হচ্ছে আসলে ভাইভাতে জিজ্ঞেস করে যে অসিও ইন্টিগ্রেশনের বোন হিলিংয়ের সিকোয়েন্স কি, তখন এই যে এই তিনটাই আসলে সিকোয়েন্স, এই তিনটা নিয়ে একটু ডিটেলস বললেই হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা পাচ্ছি ওকে, আচ্ছা, মেথডটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এই দুটাই ইম্পর্টেন্ট, মেথডগুলো হচ্ছে জিজ্ঞেস করে না, জাস্ট রিডিং দিতে পারেন আপনারা। তারপরে ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, ফ্যাক্টর থেকে প্রশ্ন করে কি কি ফ্যাক্টর আছে। তো জেনারেলাইজ কিছু ফ্যাক্টর আছে, জেনারেলাইজ ফ্যাক্টর এবং হচ্ছে ইমপ্লান্ট ফ্যাক্টর। জেনারেলাইজ ফ্যাক্টর হচ্ছে এক্সেসিভ ইমপ্লান্ট মোবিলিটি এবং মাইক্রোমোশন, রেডিয়েশন থেরাপি ইন অ্যাপ্রোপ্রিয়েট পোরোসিটি, ফার্মাকোলজিক্যাল এজেন্ট থাকবে সাইক্লোস্প্লোরিন, মিথোট্রিক্সেট, এইগুলো হচ্ছে ওয়ারফেরিন, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এবং সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। মেডিকেল কিছু হিস্ট্রি থাকবে, তাতে অস্টিওপোরোসিস হতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে এবং অ্যাডভান্স এজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, স্মোকিং এবং রেনাল ইনসাফিসিয়েন্ট। এবং কিছু ইমপ্লান্ট ফ্যাক্টর আছে। ইমপ্লান্ট ফ্যাক্টরগুলো হচ্ছে আপনি জাস্ট রিডিং দিলে হবে যে তার লেন্থের একটা এফেক্ট আছে, ডায়ামিটারের একটা এফেক্ট আছে, যে ইমপ্লান্ট সারফেসের পোরোসিটির একটা এফেক্ট আছে, সরি। তারপরে হচ্ছে সারফেসে পোরোসিটির একটা এফেক্ট হবে, কেমিক্যাল কম্পোজিশন অন ইমপ্লান্ট অন অস্টিও ইন্টিগ্রেশন, এটা একটু ডিটেলস আমাদের পড়তে হবে, এটা সম্পর্কে একটু জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে আচ্ছা, ইফেক্ট অফ দ্য ইমপ্লান্ট সারফেস অন অসিও ইন্টিগ্রেশন, ইমপ্লান্টের সারফেসটাও হচ্ছে অসিও ইন্টিগ্রেশনে এফেক্ট আছে, এফেক্ট অফ ইমপ্লান্ট সারফেস। তারপরে ম্যাক্রো জিওমেট্রি থাকবে অসিও ইন্টিগ্রেশনে, যে আমাদের ইমপ্লান্ট সারফেসের যে কী টাইপ আছে, ওর জিওমেট্রিগুলো কি মাইক্রো লেভেলের, সেটাও অসিও ইন্টিগ্রেশনে একটা এফেক্ট আছে। বায়ো অ্যাক্টিভ কোটিং অন অসিও ইন্টিগ্রেশন, এটাও আছে, এটাও একটা এফেক্ট পাবো।
তো ড্রাগের অসিওইন্টিগ্রেশনের ড্রাগের এফেক্ট আছে, জাস্ট এটা রিডিং মেনলি হচ্ছে, এখান থেকে আর কিছু নেই, জাস্ট এটা ইম্পর্ট্যান্ট সব ধরে না, জাস্ট ধরে হচ্ছে এই ইমপ্লান্টের ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে যে ইমপ্লান্টের ফ্যাক্টরগুলো একটু বলো, মানে জাস্ট এলাবোরেশন করো। তো এটা আমরা জাস্ট একটু দেখে যাচ্ছি যে ইমপ্লান্ট যত লং হবে, লেন্থটার উপর ডিপেন্ড করে, যত লং হবে বোনের সাথে কন্ট্যাক্ট সারফেস তত বেশি হবে। কন্ট্যাক্ট সারফেস বেশি হলে কি হবে, সারফেস এরিয়া বেশি হলে আমরা যখন চিং ফোর্স দিব তখন বেশি অংশে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, স্ট্রেস কমে যাবে এবং অসিওইন্টিগ্রেশনটা ভালো হবে। এটাই বলছে যে, এবং এটা যদি 10 মিলিমিটার কম দৈর্ঘ্যের ইমপ্ল্যান্ট ব্যবহার না করা হয় তখন স্টেবিলিটি কম হতে পারে। তার মানে হচ্ছে আমাদের সারফেস এরিয়া বাড়লে স্ট্রেস কমে যাবে, তাই আমাদের অসিওইন্টিগ্রেশনে এটা তত বাড়বে। ওকে, ডায়ামিটারটা সম্পর্কে এখন একটু বলবো যে ডায়ামিটার সেম, ডায়ামিটার বাড়লে সারফেস এরিয়া বাড়বে, স্টেবিলিটি হবে, এবং ডায়ামিটারটা 5 মিলিমিটার, জাস্ট এটা একটু ইনফোনটা মনে রাখবো যে 5 মিলিমিটারের কম হলে ডায়ামিটারটা, আচ্ছা 5 মিলিমিটার যদি কম হয় ডায়ামিটার অসিওইন্টিগ্রেশন উন্নত হয় না, তাই আমাদের তখন হচ্ছে খুব বেশি, আবার খুব বেশি ডায়ামিটার হলে তখন স্ট্রেস শেল্ডিং একটা এফেক্ট আসে। আচ্ছা, এটা বলতে হবে, মানে না পড়লেও চলবে, জাস্ট এই আর কি। আমরা যদি জানতে চাই তো এটা জাস্ট স্ট্রেস শেল্ডিং এফেক্টটা কি, যে ইমপ্লান্ট যদি খুব রিজিড হয় তখন লোড বোনের পরিবর্তে ইমপ্লান্ট নিজেই মানে লোডটা বহন করে, তো বোন যেহেতু পর্যাপ্ত মেকানিক্যাল স্টিমুলেশন পায় না, ফলে বোন রিমডেলিং কমে যাবে এবং অস্টিও ইন্টিগ্রেশনটা আসলে ক্ষতিগ্রস্ত হয়, এইটাই আর কিছু না। তো এফেক্ট অফ দ্য কেমিক্যাল কম্পোজিশনগুলো কী কী? কেমিক্যাল কম্পোজিশন, আচ্ছা এই সারফেসের মেনলি ইমপ্ল্যান্টের কেমিক্যাল কম্পোজিশন ইমপ্ল্যান্ট যে সারফেসের আছে তার ওয়েটেবিলিটি বা ভেজার যে ক্ষমতা সেটা নির্ধারণ করে। ওকে, দেন হচ্ছে হাইড্রোফিলিক সারফেস, যদি হচ্ছে ওয়াটার লাভিং হয়, আমাদের একটা হাইড্রোফিলিক সারফেস হয়, তখন কি হবে, তখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি থাকে, 0 to 90 ডিগ্রি থাকবে, এই যে 0 থেকে 90 ডিগ্রি থাকবে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, তখন বোন এবং প্রোটিন সহজেই ইমপ্ল্যান্ট সারফেসে ছড়িয়ে পড়বে, অস্টিওব্লাস্ট অ্যাটাচমেন্ট দ্রুত হয়ে যাবে এবং অস্টিও ইন্টিগ্রেশনটাও দ্রুত হবে। আর সেম যদি হচ্ছে আমরা হাইড্রোফোবিক ইউজ করি তখন কি হবে, তার উল্টাটা হবে, যে তখন অ্যাঙ্গেলটা কি হবে 90 থেকে 100 ডিগ্রি, এই যে এটাতে 90 থেকে 180-তে যাবে হাইড্রোফোবিকটা, এবং তখন ব্লাড স্প্রেড কম হবে, সেল অ্যাটাচমেন্টও কম হবে, তখন কি হবে অস্টিও ইন্টিগ্রেশনটা হচ্ছে ধীরে ধীরে হবে। আচ্ছা, ইমপ্ল্যান্ট সারফেস, এই যে ইমপ্ল্যান্ট সারফেসেরটার এটা কি হবে, ইমপ্ল্যান্ট সারফেসেরও একটা মেজর রোল আছে এখানে। কি হবে, যদি রাফ সারফেস তখন কি হবে, প্লাটিলেট অ্যাডিশন হবে, মনোসাইট অ্যাডিশন হবে, অস্টিওব্লাস্টের অ্যাডিশন হবে, এবং হচ্ছে রাফনেস থাকলে তখন কি হয়ে যাবে, বোন ফর্মেশনটা দ্রুত হয়ে যাবে। আচ্ছা, আর স্মুথ সারফেস কি হবে, রাফ সারফেসে হচ্ছে কন্ট্যাক্ট অস্টিওজেনেসিস বেশি হবে, আর স্মুথ সারফেসে হচ্ছে এই যে রাফনেস যত রাফ হবে, রাফে আমাদের কন্ট্যাক্ট আসবে। এটা যদি এখানে দেখি, যে এটা একটু খেয়াল রাখবো, যদি রাফ সারফেস থাকে একটু বুঝলেই হবে, রাফ সারফেসে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অস্টিওজেনেসিস বেশি হবে। বেশি হবে। সেম উল্টা স্মুথ সারফেসে কি হবে, স্মুথ সারফেসে আমাদের ডিস্টেন্স অস্টিওজেনেসিসটা বেশি হবে। ওকে, আর এটা কি ম্যাক্রোজিওমেট্রি এবং মাইক্রোজিওমেট্রি ইমপ্ল্যান্ট সারফেসে কি, ম্যাক্রো হচ্ছে যদি 10 মাইক্রোমিটারের বেশি আকারে হয়, 10 মাইক্রোমিটারের বেশি আকারে সারফেস ফিচার হয়, তখন সারফেস ফিচার কি হবে, ইমপ্ল্যান্ট যেমন থ্রেড, ম্যাক্রোপোর এসব যদি থাকে, তখন প্রাইমারি স্ট্যাবিলিটিটা বৃদ্ধি হবে, এই যে প্রাইমারি স্ট্যাবিলিটি বৃদ্ধি হবে, এবং বোন এবং ইমপ্ল্যান্টের মধ্যে হচ্ছে মেকানিক্যাল ইন্টারলকিং হবে, ইনিশিয়াল হিলিংয়ের ইম্পর্টেন্ট মুভমেন্টটা হচ্ছে আসলে কমিয়ে দেবে। আর যদি মাইক্রোজিওমেট্রিতে দেখি, মাইক্রোজিওমেট্রিতে হচ্ছে 1 to 1.5 মাইক্রোমিটারের যদি কম হয়ে যায়, তখন কি হয়, তখন হচ্ছে ম্যাক্সিমাম বোন টু ইমপ্ল্যান্ট কন্ট্যাক্ট তৈরি করবে এবং প্রোটিন অ্যাবজর্পশন বাড়াবে এবং অস্টিওব্লাস্ট অ্যাটাচমেন্ট বৃদ্ধি করে নিউমন ফর্মেশনটা স্টিমুলেট করে। আচ্ছা,
এগুলোই হচ্ছে আমাদের জাস্ট পড়াশোনার জিনিস। কিছু ড্রাগ আছে, এগুলো রিডিং হবে, এগুলো মানে এত প্রশ্ন জিজ্ঞেস করে না। মেনলি এই জায়গা থেকে আপনার পড়তে হবে অস্টিও ইন্টিগ্রেশন কি, যে কন্ট্যাক্ট, ডিস্টেন্স, অস্টিও ইন্টিগ্রেশন, বায়ো ইন্টিগ্রেশন, এগুলো সম্পর্কে হচ্ছে একটু প্রশ্ন আসে। আমরা কিছু ছবি দেখি। এটা তো আমরা পড়লাম কন্ট্যাক্ট, ডিস্টেন্স, আর এই যে এই ছবিটা দেখি। এই যে আমাদের ডিস্টেন্স অস্টিওজেনেসিস এবং কন্ট্যাক্ট অস্টিওজেনেসিস চলে আসছে একটা ফিগার। এই যে ইনিশিয়াল কন্ট্যাক্ট জিঞ্জিভাল টিস্যু। এখানে আমরা তো মানে দেখেছি যে হচ্ছে ডিস্টেন্স অস্টিওজেনেসিস আসলে কি হয় আর কন্ট্যাক্ট অস্টিওজেনেসিস কি হয়। যে কন্ট্যাক্টে হচ্ছে আমাদের বোন থেকে ইমপ্লান্টের দিকে যাবে, মানে কন্ট্যাক্টে হচ্ছে এই যে বোন থেকে ইমপ্লান্টের দিকে যাবে। আর ডিস্টেন্স অস্টিওজেনেসিসের ক্ষেত্রে কি হবে, যে বোন থেকে ইমপ্লান্টের দিকে বৃদ্ধি পাবে, আর ডিস্টেন্সটা হচ্ছে ইমপ্লান্ট থেকে বোনের দিকে বৃদ্ধি পাবে, এই আর কি। থ্যাংক ইউ, এটাই ছিল। আর আমরা যদি প্রফ কোশ্চেনগুলো দেখি, যে প্রফ কোশ্চেনগুলো কী ছিল। প্রফ কোশ্চেনের মধ্যে এগুলোই ছিল, যে এই যে এটাতে আমরা দেখতে পারি আমাদের বিগত সালের প্রশ্নগুলো কি আছে। ছবিটা একটু ঝাপসা আসছে। অস্টিও ইন্টিগ্রেশন মেনলি হচ্ছে এই যে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী হবে একটা ডেন্টাল ইমপ্লান্ট সার্জারির ক্ষেত্রে। তারপরে হচ্ছে এক্সপ্লেন ফাইব্রো অসিও ইন্টিগ্রেশন এবং অসিও ইন্টিগ্রেশন। তারপরে কি ফ্যাক্টরগুলো আছে, ওই যে কী কী অ্যাফেক্ট করে, ফ্যাক্টরগুলো নিয়ে মেনলি ফ্যাক্টরগুলো ধরে, এবং অসিও ইন্টিগ্রেশন, বায়ো ইন্টিগ্রেশন সম্পর্কে ফাইব্রো জিজ্ঞেস করে। এইটাই ছিল। তো এটাই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ সবাইকে।